স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। মাথায় জাতীয় পতাকা বেঁধে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হচ্ছে তরুণ প্রজন্ম। মার্চ ফর ইউনিটির কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আয়োজনে যোগ দিতে সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। এর মধ্যেই সোমবার হঠাৎ এই ঘোষণাপত্রের বিষয়টির দায়িত্ব নেয় সরকার। পরে প্রেক্ষাপট বিবেচনায় রাত 2:45টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। তিনি আমাদের জানাবেন। দাউদ, আপনার কাছে জানতে চাই যে তরুণদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের আশা প্রত্যাশা ভাবনা আসলে তারা নিশ্চয়ই আজকে জানাবেন, অনেকেই কথাও বলছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি আনুষ্ঠানিকতা এই মাত্র শুরু হলো, যদিও বা 3টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে যেহেতু বিভিন্ন জেলা থেকে আসলে এবং বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা শুরু করেছিল এবং জমায়েত কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে শহীদ মিনার চত্বরটি রয়েছেন এবং পুরো এলাকাতেই কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ রাজধানীর যে সকল গতকাল অর্থাৎ শহীদ মিনার থেকে তারা পাঠ করতে চেয়েছিলেন, যদিও বা অন্তর্বর্তীকালীন সরকারি দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আসলে তাদের আজকের এই কর্মসূচিটি তারা স্থগিত করে আজকে মার্চ ফর ইউনিটি কর্মসূচি দিয়েছেন। আপনি যে কথাটি বলেছেন, আমরা সকাল থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, সাথে আসলে সাধারণ মানুষের সম্পৃক্ততা কতটা হলো আমরা কিন্তু সেটার অংশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো শহীদ মিনার চত্বর কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এর আগেও তাদের সাথে যেমন ছাত্র জনতার সাথে যেমন সাধারণ মানুষ সেখানে যুক্ত হয়েছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছিলেন, বিশেষ করে ডাক্তার, চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে এবং সাধারণ শ্রমজীবী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের আন্দোলনে যেমনটি সমর্থন জানিয়েছিলেন, আজকে মার্চ ফর ইউনিটিতেও কিন্তু একইভাবে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষদের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে এসেছেন এবং তারা সকলেই বারবারই একটি দাবি করছেন, অর্থাৎ গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে সেই হত্যাযজ্ঞের সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে এবং একই সাথে সংবিধানে তাদের জুলাইয়ের যে ঘোষণাপত্রটি রয়েছে এবং তারা যেটি চাচ্ছেন সেটি যেন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, সেটি তারা প্রতিষ্ঠা করতে চান এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আসলে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার একটি দাবি তারা এখান থেকে তুলছেন। তো সব মিলিয়ে আসলে সমন্বয়করা কথা বলবেন কিছুক্ষণের মধ্যেই, সেখান থেকে স্পষ্ট হওয়া যাবে যে তাদের জুলাই ঘোষণাপত্রে কি কি থাকছে। তো এই ছিল সার্বিক অবস্থা। রেদওয়ান, নিশ্চয়ই আমরাও সমন্বয়কদের কথা শুনতে চাই এবং তাদের প্রত্যাশা, তারা কি বলতে চান, আগামীতে তাদের পরিকল্পনা কি, সেসব বিষয়েও নিশ্চয়ই জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছে 20 জন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি ইমরান হোসেন হিমু জানান, সকাল 11:30টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় কিছু লোক তাদের উপর হামলা চালায়, গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এ সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল বলেও অভিযোগ তাদের। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ ও সেনাবাহিনী।
ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, আগামীর বাংলাদেশ হবে সাম্য, ন্যায় ও জ্ঞানের। সেখানে কোনো বৈষম্য থাকবে না। সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বলেন, যারা গদি রক্ষার জন্য মানুষ হত্যা করে তাদের রাজনীতি করার অধিকার নেই। সদস্য সম্মেলন আয়োজনে যোগ দেন জামাত ইসলামীর আমির সহ দেশি বিদেশি মেহমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মেলনে অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম স্বৈরশাসকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। সম্মেলনে জামাতের আমির আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেন। রক্ত পিচ্ছিল পথ মানি আজকে 24-এ এসে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন, নতুন অভিযাত্রাই শুরু করেছে। এই অভিযাত্রা আর রুখতে পারবে না। একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানের মতো গর্বিত অংশীদারের ভূমিকা ইনশাআল্লাহ পালন করবে। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। ছাত্র শিবিরের সম্মেলনে সব বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ শুভা পাবে ইনশাআল্লাহ। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বছরে বাংলাদেশে একটি রূপান্তরমূলক অধ্যায়ের সূচনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শুভেচ্ছা বার্তায় জনগণের প্রতি এ আহ্বান জানান তিনি। দেশবাসীকে দেয়া এই বার্তায় গণতন্ত্রের অগ্রযাত্রায় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সমতা, মর্যাদা ও ন্যায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহতের পাশাপাশি অর্থনীতি ও রাজনৈতিক উন্নয়নে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিতের বার্তাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন, এই 6 সংস্কার কমিশনের প্রতিবেদন আজকের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। 6 সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে পুলিশ সংস্কার কমিশন। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন 3রা জানুয়ারি তারা প্রতিবেদন জমা দেবেন। দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জানান, 7ই জানুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি। তবে বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। দুপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি এবং কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ চালিয়ে যাচ্ছে কমিশন। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 16 আনা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, সবার সহযোগিতা নিয়ে। 31st নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয়। আইন অমান্য করলে জেল জরিমানার কথা বলছে ডিএমপি। অন্যদিকে পরিবেশ উপদেষ্টা এসব নিরুৎসাহিত করতে সন্ধ্যার পর থেকে ভ্রাম্যমাণ আদালত চলবে বলে হুঁশিয়ারি দেন। সকালে আলাদা 2টি অনুষ্ঠানে এমন বিধিনিষেধের কথা জানান তারা। এবার ভিন্ন প্রেক্ষাপটে 2025 সাল বরণ করা হচ্ছে।
31st নাইট ও বর্ষবরণ উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে 11 দফা নির্দেশনা জানায় ডিএমপি। আসে নতুন কিছু বিধিনিষেধও। ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধের কথা জানায় ডিএমপি। বিগত দিনসমূহের অভিজ্ঞতায় আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। ডিএমপি জানায় 31শে ডিসেম্বর সন্ধ্যা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে। অভিজাত এলাকায় বিশেষ চেকপোস্ট বসানোর পাশাপাশি সীমিত থাকবে জনসাধারণের চলাচল। আরো 3000 ফোর্স আজকের জন্য আমরা ডিপ্লয় করেছি। এর সাথে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থাকবে। যদি কোনো ওই যে কোর্ট করে বা ইয়া করে আমাদের ওই অ্যাভেলেবেল যে পুলিশ থাকবে তারা তাদেরকে সহায়তা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 21 পয়েন্টে থাকবে চেকপোস্ট। এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকাময় আবহাওয়ার সৃষ্টি করেন। এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয়, সারা শহরে নয়, আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন। এদিকে আলাদা এক অনুষ্ঠানে ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st উদযাপনে সরকারের কয়েকটি সিদ্ধান্তের কথা জানান পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা। আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজব। রাজধানীতে অপর এক আলোচনা সভায় প্রকৃতিতে স্বাভাবিকতা বজায় রাখতে পরিবেশ দূষণ থেকে বিরত থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই উপলক্ষে সিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে 13টি নির্দেশনা। আজ সন্ধ্যা 6টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত পতেঙ্গা পার্কি সমুদ্র সৈকত এলাকায় কাউকে অবস্থান করতে নিষেধ করা হয়েছে। এছাড়া রাস্তা, ফ্লাইওভার, টানেল, ভবনের ছাদে বা প্রকাশ্য কোনো স্থানে কোনো ধরনের জমায়েত, উৎসব ও আতশবাজি বা পটকা না ফোটানো এবং ফানুস না উড়ানোর অনুরোধ করা হয়েছে সিএমপির পক্ষ থেকে। মহানগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাগর সৈকতে ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। সেখানে রয়েছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শঙ্কর বড়ুয়া রুমি, কেমন দেখছেন পর্যটকরা, কেমন এসেছেন, তারা তাদের উচ্ছ্বাস কিভাবে প্রকাশ করছেন জানতে চাই আপনার কাছে। পরিস্থিতির কারণে 2-3 মাসের বেশি পর্যটন খাতে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়েছিল। গত 16 ডিসেম্বর থেকে কক্সবাজারে সেই পর্যটনের মন্দাভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রতিদিনই কিন্তু হাজারো লাখো পর্যটকের সমাগম ঘটেছে সৈকত নগরী কক্সবাজারে। তারই ধারাবাহিকতায় বছরের শেষ দিনকে বিদায় জানাতে সকাল থেকে কক্সবাজার সৈকতের 3 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সৈকতে কিন্তু মানুষ আর মানুষ। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন লক্ষাধিক পর্যটক সমাগম ঘটেছে বছরের শেষ দিনকে বিদায় এবং সূর্যাস্ত দেখতে, এবং আগামীকালও কিন্তু পর্যটকের দল অব্যাহত থাকবে এমনটি জানিয়েছেন। আর কক্সবাজার সৈকতে সকাল থেকে কিন্তু যারা ঘুরতে এসেছেন তারা সাগরে গোসলের পাশাপাশি বালিয়াড়ির বিস্তৃত সৈকতে কিটকটে বসে জেটস্কিতে চড়ে, ঘোড়ায় চড়ে তারা বিনোদন করছেন। আবার অনেকে সাগরের লোনা জলে নিজেদের অবগাহন করছেন। এমনটি দৃশ্য সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। আর টুরিস্ট পুলিশ জানিয়েছে এবং 31 এর শেষ মুহূর্তে কিন্তু কক্সবাজারে আতশবাজি, পটকা ফুটানো এবং উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তবে তারাকামানের হোটেলগুলিতে কনসার্ট সহ গালা ডিনার সহ নানান ধরনের আয়োজন রয়েছে এমনটি জানিয়েছেন।
আপনাকে ধন্যবাদ শঙ্কর বড়ুয়া রুমি। সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে হাইকমিশনের শোক বইতে শোক বার্তা লেখেন ডক্টর ইউনূস। তিনি হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করেন। এদিকে নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন। রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে জিমি কার্টারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর শোক বইয়ে শোক বার্তা লেখেন প্রধান উপদেষ্টা। মিয়ানমার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, আর ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ আছে বাংলাদেশ। চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনীতে একথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে আর পিঠ দেখাবে না বিজিবি। সকাল 9:30টায় স্বরাষ্ট্র উপদেষ্টার প্যারেড পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। পরে সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন উপদেষ্টা। বর্ডার গার্ড বাংলাদেশের 4টি মূল মন্ত্র: মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা। এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ও অনুপ্রাণিত হয়ে তোমাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করতে হবে। সীমান্ত রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পিঠ দেখাবে না বিজিবি। সরকারের এমন অবস্থানের কথাও জানান এই উপদেষ্টা। সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। সচিবালয়ে আগুনের ঘটনায় সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল তাদের প্রাথমিক প্রতিবেদন চূড়ান্ত করেছে। সন্ধ্যায় সেটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিটি। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। শাহ ইমন, এই বিষয়ে বিস্তারিত আরও কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? রেদওয়ান, আগুন লাগা ঘটনার তদন্ত কমিশন তারা 3 দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল প্রাথমিক। সেই তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। সিনিয়র স্বরাষ্ট্র সচিব উনি কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন যে আজকে 5টার সময় দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার দপ্তরে এই প্রতিবেদন, কিন্তু এটা একটু সময় পিছিয়ে দিয়ে সন্ধ্যা 6টায় এই তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে। আর আরেকটি বিষয় জানিয়েছে যে এই তদন্ত কাজের যে আলামতগুলি সংগ্রহ করা হয়েছিল সেই আলামতগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ডিএসএল কুরিয়ারের মাধ্যমে দেশের বাইরে পাঠানো হচ্ছে ফরেনসিক টেস্টের জন্য। আর যেগুলো বাংলাদেশে সম্ভব সেগুলো বাংলাদেশেই করা হচ্ছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে মূলত ঘটনার মোটিভ এবং উৎস কিভাবে ঘটেছিল অগ্নিকাণ্ডের ঘটনা এটা বের করার চেষ্টা করছে। তো এই প্রাথমিক প্রতিবেদন আজকে দেওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে তদন্ত প্রতিবেদন কি আছে তদন্ত প্রতিবেদনে। আর এই মুহূর্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এবং স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা ভিতরে প্রবেশ করেছেন। তারা এই বিল্ডিং মেরামতের জন্য 10 দিনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে এই বিল্ডিংটি ব্যবহার উপযোগী করা হবে বলে আমাদের জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। জি, তদন্ত প্রতিবেদনে কি রয়েছে সেটি জানার জন্য আসলে সবাই অপেক্ষা করছে, দেশবাসীও এই বিষয়ে খুবই আগ্রহী। ধন্যবাদ আপনাকে শাহ ইমন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।